ছায়াপরিটি আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, যে জায়গাটার চারিদিকটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরা যে আমার চোখ একদম ছানা বড়া হয়ে গেল। ওই বয়সে আমি এরকম জিনিস কোনোদিন দেখিনি এবং চারিদিকটা এত চমৎকার ছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, এই জায়গাটা কোথায়? তখন সেই ছায়াপরিটি বলে উঠল, এটা আমার সবথেকে প্রিয় জায়গা। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তবে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমি মাঝে মধ্যে এখানে আসি। অন্য কোনো জিনিসটা এখানে আসে না। আমি মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি, এখানে গোসল করি, তারপর এই রংধনু দেখি। রংধনু সবসময় এখানে থাকে। আমি বললাম, এরকম সৌন্দর্য আমি চোখে কখনো দেখিনি, কারণ ছোটবেলা থেকেই তো আমি গ্রামে বড় হয়েছি। আমি অন্য কোথাও যাইনি, আর দরিদ্র হওয়ার কারণে মূলত অন্য কোথাও যাওয়ার সুযোগও হয়নি। আমি দৌড়ে দৌড়ে সব ঘুরে দেখতে লাগলাম। চারিদিকে পাহাড় পর্বত এত সুন্দর, এবং বিশেষ করে ঝর্ণা এবং সেই সাথে রংধনু, এগুলো শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় দেখেছি, কিন্তু বাস্তবে কোনোদিন দেখিনি। আমি ওকে ধন্যবাদ দিলাম। ও তখন বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি আমাদের মেহমান এবং তুমি আমাদের উপকার করেছ। আমার দুলাভাইয়ের কাছ থেকে যা শুনেছি যে তুমি উপকার করেছো, এই জন্যই তোমাকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে এবং বেশ কয়েকদিন তুমি থাকবা এখানে। সেটাই আমার জন্য অনেক বেশি। এর আগে আমি কখনো কোনো মানুষের সঙ্গে মিশিনি। দুলাভাই বলল তোমাকে নিয়ে ঘুরতে যেতে, এই জন্য আমার সব থেকে প্রিয় জায়গাটাই তোমাকে নিয়ে আসলাম। সব মিলিয়ে জায়গাটা এত চমৎকার ছিল, আমি সত্যি অনেক পুলকিত হচ্ছিলাম। খানিকক্ষণ বাদে মেয়েটি বলল, চলো আমরা গোসল করি। আমি বললাম, একসাথে? ও বলল, হ্যাঁ, সমস্যা কি? তারপর ও ওর ডানাটা ঝাপটে উপর থেকে নিচের দিকে লাফ দিল, একদম ঝর্ণা যেখানে পড়ছে তার একটু সামনে। ওর তো ডানা আছে, যার কারণে ও একদম স্মুথলি পানির ভিতরে পড়েছে, কিন্তু আমার লাফ দিতে অনেকটা ভয় লাগছিল। ও তখন বলল, আরে নিচে নেমে আসো, লাফ দাও। আমি বললাম কি যে নিচে আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে। তারপর সে ওপর থেকে তার ডানা ঝাপটাতে ঝাপটাতে উপরে উঠে আসলো। তারপর আমাকে ধরে একদম শূন্যের উপর ভাসিয়ে ফেললো। তারপর অনেকটা ওপর থেকে সে নিজেও নিচে পড়লো এবং আমাকেও ছেড়ে দিল। আমার হাতও ধরে আছে, ওর ডানা ও ঝাপটাচ্ছে না। একসঙ্গে আমরা পানির ভিতরে পড়লাম। পানির ভিতরে পড়ে আমি পানিটা মুখে যেতে দেখলাম কি সুন্দর মিষ্টি পানি। এই পানিটা খাওয়াও যায়, এত চমৎকার মিষ্টি পানি। ও তখন বলল, হ্যাঁ, এখানকার পানি সব মিষ্টান্ন, সব জলধারা থেকে আসে, যার কারণে এগুলো মিষ্টি। তবে এখানকারটা খাওয়ার দরকার নেই, ঝর্ণা থেকে যেখান থেকে আসছে ওইখানটার খেও। হ্যাঁ, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, এক ধরনের মিষ্টি জিনিস পাওয়া যায়, সেটা একটা ফল গাছ থেকে আসে, পাতার ভেতরে লুকানো থাকে, সেখান থেকে তুমি চাইলে খেতে পারো। আগে তো গোসল শেষ করি। তারপর আমি এবং ও ওইখানে গোসল শেষ করলাম। বেশ খানিকক্ষণ অনেকক্ষণ ডোবাডুবি করলাম। ও যে জামাটা পরেছিল সেই জামাটা ভিজে যাওয়ার সত্ত্বেও ওর ওরকমভাবে মানে বোঝা যাচ্ছিল না শারীরিক গঠন, কারণ এই জামাগুলো নাকি ওরকমভাবেই তৈরি। তো আমি এগুলো দেখে একটু অন্যরকম অনুভব করছিলাম। ও তো একদম স্বাভাবিকভাবেই আমার সঙ্গে মিশছিল। বেশ খানিকক্ষণ গোসল করার পরে আমরা কিনারায় উঠলাম। কিনারায় ওঠার পরে একদম ভেজা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছি। ও নিজেও ভেজা জামা কাপড় পরে পাশে দাঁড়িয়ে আছে। তারপর ও বলল কি যে, এই জামা কাপড়গুলো পরে নাও। হয় হাত ঘোরাতেই এক ধরনের অদ্ভুত জামা কাপড় চলে আসলো। এরকম অদ্ভুত জামা কাপড় আমি কখনো দেখিনি। ও বলল কি যে, এটা তোমার জন্য, তোমার উপহার, তুমি এটা পরে নাও। তারপর সে একটা অদ্ভুত একটা কাণ্ড করলো। সে আবার হাওয়ায় হাত ঘোরাতে ওইখানে একটা অদৃশ্য পর্দা দৃশ্যমান হলো এবং সেই পর্দার ভেতরে গিয়ে ও চলে গেল। গিয়ে ওর সঙ্গে সঙ্গেই ড্রেস চেঞ্জ করে আসলো। এসে বলল কি যে, দেখো তো এটা তোমাকে কেমন লাগছে? আমি বললাম, খুবই সুন্দর লাগছে তোমাকে। আগে যে ড্রেসটা পরেছিল সেটা ছিল সাদা একটা ড্রেস, এবং এই ড্রেসটা একদম গোলাপি রঙের একটা অদ্ভুত ডিজাইনের ড্রেস। আমি বললাম, খুব সুন্দর লাগছে, তুমি এমনিতেই অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। ও তখন হেসে দিল, বলল কি যে, আমাদের পরীর জগতে আমার থেকে অনেক সুন্দরী মেয়ে আছে, আমি তো একদম কম সুন্দরী। তারপর আমি ওকে বললাম, কম সুন্দরী মেয়ে দেখেই আমার এত খারাপ অবস্থা, এটাই অনেক বেশি আমার জন্য। তারপর ও একটু হাসলো, হেসে আমাকে বলল, যাও তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো। তারপর আমি সেই অদৃশ্য যে জিনিসটা দৃশ্যমান হয়েছিল সেই কাপড়টার ভিতরে ঢুকলাম। চারিদিকটা একদম খুব সুন্দরভাবে বন্ধ করা, এত সুন্দর কারুকার্য। আমি সেই ড্রেসটা পরে ওখানে আয়না ছিল, সেই আয়নায় নিজেকে দেখলাম। দেখতে আসলে একদম রাজপুত্রের মতো লাগছে। আমি পেশায় একজন কৃষক এবং কৃষকের ছেলে, আমার তো এই সমস্ত জিনিস মানাবার কথা না, কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে। ছোটবেলা থেকে আমি দেখতে শুনতে মোটামুটি, তবে ভালো জামা কাপড় কোনোদিন পরিনি বলে আমাকে সুন্দর দেখাচ্ছিল না। তবে ভালো জামা কাপড় পরিনি বলে হয়তো আমাকে সুন্দর দেখায়নি কখনো। এখন পরে খুব ভালো লাগছে। আমি সেটার ভিতর থেকে বাইরে এগিয়ে আসলাম। এগিয়ে এসে দেখি ও ওপর দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম, উপরের দিকে তাকিয়ে আছো কেন, কি দেখছো? তারপর ও আমার দিকে তাকিয়ে বলল,
ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তুমি তো আসলেই সুন্দর। তুমি আগের যে জামাটা পরেছিলে সেটাতে একদমই সুন্দর লাগছিল না তোমাকে। এই ড্রেসটাতে তোমাকে অনেক সুন্দর মানিয়েছে, অনেক চমৎকার লাগছে। ও আমার প্রশংসা করতে লাগলো। আমি বললাম, আরে না, একদমই না, কি যে বলো না তুমি। তারপর আমি বললাম, আমরা উপরে যাবো কিভাবে? এটা তো অনেক গভীর এবং নিচু একটা গিরিখাত, এখান থেকে তো উপরে ওঠার কোনো রাস্তা দেখছি না। আমি বললাম, ওহো, আমি তো ভুলে গিয়েছি তোমার যে ডানা আছে এবং তুমি যে উঠতে পারো সেটা তো আমার একদমই খেয়াল ছিল না। তারপর ও বলল, হ্যাঁ, সেটা তো তোমার খেয়ালই ছিল না, তুমি দেখো কত বড় বিশাল ডানা আমার। তারপর ও আমাকে সেই ডানার কাছে ডাকলো। আমি এগিয়ে গেলাম, ওর দু হাত ধরলাম, তারপর ওর পায়ের উপর পা রাখলাম। ও আমাকে একটু একটু করে আকাশে উড়াতে লাগলো এবং বেশ খানিকক্ষণ ও একসাথে ভাসার পরে আমরা সেই উপরের উচ্চ জায়গায় চলে আসলাম, যেখানে সর্বপ্রথম এসেছিলাম। এবং আমার এই সকল জার্নিটা এত চমৎকার লাগলো, কারণ ওর পায়ের পর পা রেখে এবং হাতে হাত রেখে নিচে থেকে একসঙ্গে আমরা উপরে উঠেছি। ওর কাছাকাছি এর আগে কখনো এত কাছাকাছি আসা হয়নি এবং দুজন দুজনের মুখোমুখি। ওর ঠোঁটের অনেকটা কাছে ছিলাম আমি। আমার কেন যেন ওর প্রতি একটা অন্যরকম চাহিদা তৈরি হচ্ছিল এবং ওর প্রতি আমি একটু একটু করে প্রেমে পড়ে যাচ্ছিলাম। এটা আমি বুঝতে পারছিলাম, কারণ এত সুন্দর একটা মেয়ের এত কাছাকাছি গেলে হার্টবিট বেড়ে যাওয়ারই কথা। উপরে যখন ও আমাকে নামিয়ে দিল তখন আমার হার্টবিট প্রচণ্ড গতিতে বেড়ে গিয়েছিল এবং আমি নিজেকে সামাল দিতে পারছিলাম না। তারপর ও যখন ওর হাতটা আমার হার্টের উপর রাখলো, যেখানে আমার হার্টটা বিট করে, ও দেখলো আমার হার্টবিট অনেক গতিতে বিট করছে আর কি। ঠিক তখনই আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। বেশ খানিকক্ষণ ও আমাকে নাড়াচাড়া করলো, কিন্তু আমার জ্ঞান ফেরাতে পারলো না। তারপর ও আমাকে ওইখান থেকে তুলে নিয়ে একটা অন্য জায়গায় গেল, যেখানে ওরকম একটা বাগানের ভিতরে চারিদিকে সুন্দর ফুলের গাছ আর কি। সেই গাছের ভিতরে একটা সুন্দর মাচালি পাতা ঘর আছে, সেই ঘরের ভিতরে নিয়ে গেল, সেখানে নিয়ে শুইয়ে দিল। তারপর আমি কিছুক্ষণ বাদে উঠলাম। ও আমাকে বলল, তুমি উঠেছ? আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। কি হয়েছে বলো তো, তোমার হার্টবিট আচমকা এরকম বেড়ে গেল কেন? আমি তখন বললাম, তুমি বুঝতে পারবে না কেন বেড়েছে। আমাকে রিকোয়েস্ট করতে লাগলো। আমি বললাম কি যে, আরে না না, তুমি আমাকে কোথায় যেন নিয়ে যাবে, একটা মিষ্টি ফলের পানি খাওয়াবে বলেছিলে। তারপর ও আমাকে বললো, আরে হ্যাঁ, মেয়েটা একটু বেশি এক্সাইটেড ছিল আমাকে নিয়ে। এর আগে কখনো মানুষ দেখেনি অথবা মানুষের দুনিয়ায় যায়নি, যার কারণে ও একটু অন্যরকম এক্সাইটেড ওর মধ্যে কাজ করছিল। তারপর ও আমাকে ওর হাত ধরে, মানে আমার হাত ধরে ওর সঙ্গে সঙ্গে সামনের দিকে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে আমাকে বললো, এই তো সেই গাছ। আমি দেখলাম কচু পাতার মতো এক ধরনের পাতা, তবে সেটা মোড়ানো এবং শঙ্খের মতো খুব সুন্দর একটা খোল রয়েছে। সেই খোলের মধ্যে থেকেই এক ধরনের মিষ্টি পানীয় বের হয়। ওর সঙ্গে সঙ্গে সেটা নিচে নামিয়ে খেতে শুরু করলো। আমিও ওর দেখা দেখি সেরকম ভাবে নামাতে শুরু করলাম। কি চমৎকার খেতে! এরকম সুন্দর মিষ্টি পানীয় আমি এর আগে কখনো খাইনি। অনেকটা মধুর মতো খেতে, তবে মধুর মতো অতটা গাঢ় নয়। খুবই চমৎকার লাগলো খেয়ে। তো একদম মাথা ঘোরানোর একদম অবস্থা, কারণ এরকম মিষ্টি পানীয় যেহেতু আগে খাইনি, সেহেতু একটু অন্যরকম মাথা ঝিমঝিম করছিল। ও তখন বললো, কি হয়েছে? আমি বললাম, কিছু না, একটু মাথা ঝিমঝিম করছে। তখনই আচমকা ওপর থেকে একটা কালো পাখির মতো কোনো কিছু একটা উড়ে ওদের মাথার উপর দিয়ে উড়াল দিচ্ছিল আর কি। তো ছায়া তখন বুঝতে পারলো যে এটা হচ্ছে সেই কালো শয়তান জিনটা, যারা কিনা আমাকে হচ্ছে গিয়ে নানান ধরনের বিপদে ফেলার চেষ্টা করছে। তো ও তখন বললো, এখান থেকে আমাদের দ্রুত যেতে হবে। ওই শয়তান জিনটা নিশ্চয়ই আমাদেরকে ফলো করেছে এবং আমাদেরকে দেখে ফেলেছে, চলো এখান থেকে যাই। তারপর মায়া সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরলো, মানে হচ্ছে গিয়ে আমার কাঁধ বরাবর সে তার কাঁধ রাখলো এবং আমাকে তার ডানা দিয়ে একদম পেঁচিয়ে ফেললো। খানিকক্ষণ বাদে খেয়াল করলাম আমরা আর সেখানে নেই, আমরা অদৃশ্য হয়ে অন্য একটা জায়গায় এসে পড়েছি। এ কোন জায়গা? এরকম জায়গা তো আমি এর আগে কখনো দেখিনি। মানে যা দেখছি সবকিছুই নতুন লাগছে। তারপর আমি যখন নিচের দিকে তাকালাম, এবার তাকিয়ে আমার চোখ একদম ছানাপাড়া হয়ে গেল, কারণ সত্যি সত্যি এখান থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা আমার। আমি যখন নিচের দিকে তাকালাম, দেখলাম আমি বিশাল বড় একটা গাছের একটা ডালের উপর বসে আছি। সেই ডালটা এত মোটা হবে যে সেইখানে আমাকে লম্বালম্বি করে শুইয়ে দিলেও সেই ডালের সেই পুরুত্ব শেষ হবে না আর কি, এত পরিমাণ মোটা। তো আমি নিচের দিকে তাকানোর পরেই ভয় পেয়ে গেলাম যে আসলে এটা একটা গাছ এবং সেই গাছের একদম মাথায় উঠে আমি এবং ও বসে আছি। ও তখন কি যেন খাচ্ছিল। ও বললো কি যে, কি ভয় পেয়েছো? এত উপরে কি কখনো ওঠোনি? আমি তখন বললাম, তোমরা তো উঠতে পারো, এই জন্য তোমাদের ওপর নিয়ে কোনো ভয় নেই, তোমরা ভয় পাও, এটা বললো। আমি বললাম, ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ আমরা তো উঠতে পারি না, এখান থেকে নিচে পড়লে নির্ঘাত মারা যাব, আর তোমরা তো ওড়াউড়ি করেই জীবন পার করেছো, তাই না? ও তখন বললো, হ্যাঁ তা ঠিক বলেছো, তবে এটাও আমার খুব একটা প্রিয় জায়গা। তোমাকে কেন নিয়ে এসে জানি না, তবে এই জায়গায় তোমাকে নিয়ে আসতে আমার ভালোই লেগেছে। খুব সুন্দর জায়গা, তাই না?
আমি মাঝে মধ্যেই আসি এবং এত চমৎকার জায়গা যে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে আমাদের রাজ্য, আমাদের অঞ্চল। মানে হচ্ছে এতদিন এতক্ষণ যেখানে ঘোরাফেরা করেছি সেটা হচ্ছে আমার বোনেদের এলাকা ছিল এবং বোনেদের এলাকায় যদি যেতাম তাহলে ওই জায়গাটা হচ্ছে সবথেকে প্রিয় জায়গা ছিল আমার। তবে এই জায়গাটাও আমার কাছে খুব ভালো লাগে। এইখান থেকে আমাদের এরিয়া শুরু, মানে হচ্ছে আমরা যে কাবিলার আন্ডারে থাকি, যে সর্দারের আন্ডারে থাকি, সেই সর্দারের আন্ডার এখান থেকে শুরু আর কি, সেই টেরিটরি। তারপর ও বললো কি যে তোমার জায়গাটা ভালো লেগেছে? আমি বললাম ভালো লেগেছে মানে অসম্ভব সুন্দর জায়গা। আমি দূরে নজর বুলিয়ে দেখলাম বিশাল প্রাচীরের মতো একটা দেয়াল টানা এবং সেই দেয়ালের ওই পাশ থেকে অনেক বড় বড় গম্বুজের মতো কিছু কিছু দেখা যাচ্ছে। আমি তখন বললাম ওই গম্বুজগুলো কি এবং ওইখানে কি আছে? তখন ও বললো কি যে ওইটা আমাদের বাড়ি। আমি বললাম ওইটা তোমাদের বাড়ি মানে? এত সুন্দর বাড়ি তোমাদের, তোমরা নিশ্চয়ই অনেক বড় লোক তাই না? তখন ছায়া বলে উঠল, হ্যাঁ, আমার বাবা এই এলাকার সর্দার এবং তিনি এই এলাকার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। তো তার বাড়ি সুন্দর হবে না? ওই বাড়িটা আমাদের, যার কারণে আমি যা ইচ্ছা তাই করতে পারি এবং আমার আব্বা আমাকে সব থেকে বেশি ভালোবাসেন, আমাকে যা ইচ্ছা তাই করতে বলেন। আমি এই যে আমার আপুর বাড়িতে গিয়েছি, আমার আব্বা জানেও না যে আমি আপুর বাড়িতে গিয়েছি। হয়তো 2 দিন যখন আমি বাসায় থাকি না, সে হয়তো খোঁজ খবর করে, তখন বুঝতে পারে যে আমি কোথাও একটা আছি, তবে ওরকমভাবে খোঁজ করে না। আমাদের এই টেরিটরির বাইরে যাওয়া নিষেধ। আমি বললাম না এর আগে কোনো মানুষ আমি দেখিনি। এই 2 জায়গায়, একবার মানুষের দুনিয়ায়, আমার আপার দুনিয়ায়, আরেকবার হচ্ছে কি আমাদের এই এই অঞ্চলে। এছাড়া আমি মানুষের দুনিয়ায় কখনো যাইনি। আচ্ছা, তুমি কি আমাকে মানুষের দুনিয়ায় নিয়ে যাবে? আমি বললাম আগে আমি তো এখান থেকে যাই, আমি তো জানি না যে আমি এখান থেকে যেতে পারবো কিনা। আচ্ছা, তুমি কি আমাকে আমার বাড়িতে দিয়ে আসতে পারবে? ও তখন বললো চাইলে পারবো, তবে তার জন্য আপা এবং দুলাভাইয়ের অনুমতি লাগবে। আপা এবং দুলাভাই এই অঞ্চলের প্রভাবশালী লোক। আমার আব্বার কাছে বললে জীবনও দিবে না, কারণ আমার আব্বা জানে যে মানুষটা খারাপ হয় এবং মানুষটা খারাপ হয় বিদায় আমার আব্বা যেতে দিবে না। তবে তুমি ভালো মানুষ। আমার আব্বার কাছ থেকে শুনেছি তুমি নাকি আমার ভাগ্নের জীবন বাঁচিয়েছ এবং ভাগ্নেকে পানি খাইয়েছ। অন্য একজন আমার ভাগ্নেকে নাকি মারতে চেয়েছিল, তুমি নাকি তাকে যত্ন করেছো 2 দিন। তো সেহেতু তোমাকে দেখে আমার খারাপ মানুষ কিন্তু মনে হয়নি, তুমি বেশ ভালো মানুষ। সেই পুরস্কার স্বরূপই তো তোমাকে এখানে আনা হয়েছে। তোমাকে দেখে আমার ভালোই লেগেছে, সেহেতু তোমার সাথে যেতে আমার কোনো বাধা নেই। আপাকে বললে নিশ্চয়ই যেতে দেবে, ঘুরে দেখাবে তোমাদের মানুষের দুনিয়া। আমি তখন বললাম হ্যাঁ, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাবো, কেন নয়। তুমি আমাকে এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছ, এই যে এত সুন্দর একটা জায়গায় তুমি আমাকে নিয়ে এসেছো। এর আগে তুমি মানে একজন বন্ধু এমনটা করে না। আমি তো এর আগে কখনো কোনো মেয়ে বন্ধুর সাথে মিশিনি, তবে তুমি আমার সঙ্গে এত সুন্দরভাবে মেশো যে বোঝাই যায় না যে তুমি একটা জিন পড়ি এবং আমি একটা মানুষ, এবং তুমি আমাকে এত সুন্দর করে সব কিছু দেখিয়েছ, আমার কাছে বেশ ভালো লেগেছে। তুমি আমাদের বাড়িতে চলো, আমার যতটুকু সাধ্যে কুলায় সব কিছু তোমাকে দেখাবো। ও তখন খুশি হয়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের বাড়িতে যাবে? আমি বললাম কি যে তোমাদের বাড়িতে গেলে তোমার আব্বা রাগ করবে না? তোমার আব্বা নাকি মানুষজন পছন্দ করে না, মানে মানুষ পছন্দ করে না। তো ও তখন বললো আরে আমার আব্বার কথা ছাড়ো, আমার আব্বা সারাদিন ওই সালিশ বিচার এগুলো নিয়ে ব্যস্ত থাকে, উনি এগুলো নিয়ে আসলে খুব একটা ঘাটাঘাটি করে না। তবে তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি, আমার মহল কিন্তু আলাদা, আমি যেখানে থাকি সেই জায়গাটা খুবই সুন্দর এবং তোমার দেখলে খুব ভালো লাগবে। এগুলো বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যায়। তবে আজকে যাব? আজকে তো প্রায় সন্ধ্যা নেমে আসছে মনে হচ্ছে, আজকে বাড়ি ফিরে গেলে ভালো হয় না? ও তখন বললো পাগল, তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি কি তুমি বাড়িতে ফিরে যাওয়ার জন্য নাকি? তুমি এখানে আজকে থেকে যাও, কালকে যাও, হ্যাঁ, আজকে আমার সঙ্গে থাকো। এগুলো বলার পর আমি খানিকটা লজ্জা পেলাম, কারণ ও যেরকমভাবে একসঙ্গে আমার সঙ্গে গোসল করলো সেটা দেখেই আমার কেমন লজ্জা লজ্জা লাগছিল। আর বলছে যে আজকে ওর সঙ্গে থাকতে, এটা কি সম্ভব নাকি? ও একটা মেয়ে জিন আর আমি একটা ছেলে, সেই ক্ষেত্রে একত্রে থাকাটা আসলে কি ওইগুলো জিনিস বোঝে না নাকি? আমার তো ওর সঙ্গে থেকে আমার এমন পরিমাণ অন্যরকম লাগছিল, শিহরণ লাগছিল মনের মধ্যে, মনে হচ্ছিল যে এক মুহূর্তের মধ্যে ওর প্রেমে পড়ে গিয়েছে আমি, এমনটাই মনে হচ্ছিল। ওর প্রত্যেকটা জিনিস আমি এত আগ্রহ নিয়ে দেখতাম, মানে হচ্ছে ওর কথা বলার ধরন, ওর চোখ চুল সবকিছু এত সুন্দর যে আমি কখন কখন যে ওকে পছন্দ করে ফেলেছি আমি জানি না। ওর এরকম সরলতা সবকিছুই মানে একটু একটু পছন্দ হয়, দেখে কার না ভালো লাগবে বলুন? যে কোনোদিন কোনো মেয়ের স্পর্শ পায়নি, মেয়ের সঙ্গে ঘোরেনি, তার তো এইসব জিনিস দেখে ভালোই লাগবে। তো ওই কথা বললো কি যে না না, আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি যেতে চাইলে আমি তোমাকে যেতে দিব কিসের জন্য? আমাদের বাড়ির কাছাকাছি এসে কি তোমাকে ফেরত দিয়ে দেবো নাকি? চলো বাড়িতে যাই, তারপর না হয় কালকে তোমাকে দিয়ে আসবো এবং আপার কাছে বলে কালকে তোমাদের ওইখানে ঘুরতে যাবো, ঠিক আছে? আমি তখন বললাম কালকে যদি যাই তাহলে তো আমার এখানে 7 দিন ঘোরার কথা ছিল,
তোমার দুলাভাই বলেছে। মাত্র 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, আমি কেন এত তাড়াতাড়ি চলে যাব? তুমি না আরো ঘুরিয়ে দেখাবে? ও তখন বলল, তাও কথা, আচ্ছা ঠিক আছে চলো, আজকে আগে আমার রুমে চলো, ওইখানে গিয়ে তোমাকে অনেক কিছু দেখানোর বাকি আছে। মানে ও সব কিছু নিয়ে এত পরিমাণে এক্সাইটেড যে আমি নিজেই কি বলবো, মানে আমার নিজে থেকে কিছু দেখানো লাগছে না, ওর সমস্ত কিছু আমাকে নিজে থেকেই দেখাচ্ছে। ও যখনই এটা বললো তখনই পেছন থেকে ডানার ঝাপটাতে ঝাপটাতে বিশাল বড় এক পাখির মতো কিছু একটা, সাদা ধবধবে পাখি, সেই ডালটার উপর এসে পড়লো এবং সে এসে আমার উপর এক প্রকার হামলা করতে যাবে। তখনই ছায়া বলল কি যে, আরে কি করছিস কি করছিস, ওর উপর আবার খেপে গেলি কিসের জন্য তুই? ও তখন বলল, এটা একটা মানুষ না, এখানে কি করছে? ও তখন এই কথা বলার পর ছায়া বলল, সেটা ঠিক আছে, আমার কাছে জিজ্ঞেস তো করবি, আমার পাশে বসে আছে, সে একটা মানুষ। তো ও তখন বলল যে, দূর থেকে দেখে আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম, একটা ভিন্ন গ্রহের অন্য জগতের প্রাণী এখানে কি করছে তোর সঙ্গে? নিশ্চয়ই তোকে কোনো বশটস করেছে, কোনো তান্ত্রিক তান্ত্রিক হতে পারে। আমরা আবার ভাই মানুষরা খুব ভয় পাই। এই কথা বলার পর ছায়া বলল, আরে না, ও খুবই ভালো একটা ছেলে, ও আমার ভাগ্নের প্রাণ বাঁচিয়েছে জানিস। 2-3 দিন আমার ভাগ্নের খুব সুন্দর দেখভালও করেছিল, যত্ন করেছে, সেই ক্ষেত্রে ও খারাপ না। তারপর সমস্ত ঘটনা ওর সেই বান্ধবীর কাছে খুলে বলল এবং বলল যে ও হচ্ছে সেই ছেলে যে কিনা বাঁচিয়েছে আমার ভাগ্নের প্রাণ। তোর নিশ্চয়ই মনে আছে, শুনেছিস যে আমাদের অঞ্চলে একটা ছেলে এসেছে। ও তখন বলল, না আমি শুনিনি। তো আমি বললাম কি যে, আপনি শুনবেন কিভাবে, আমি তো আপনাদের এলাকায় মাত্র আসলাম, ও আমাকে নিয়ে এসেছে। আর তাই না ছায়া? তখন ছায়াপরিটি বলল, হ্যাঁ সেটাই, আমি ওকে নিয়ে এসেছি। তারপর ওরা পাশে গেল আর কি। মেয়েটা আমার দিকে আর চোখে তাকাচ্ছিল এবং মনে হচ্ছিল যে সে আমাকে পছন্দ করেনি। তারপর কি বলা বলি করে ওরা এইখানে চলে আসলো। তারপর সেই মেয়েটি ও কি একটা ভাষায় আমাকে বলল, আসলে ওর ভাষা তো আমি বুঝতে পারবো না, আমি তো শুধুমাত্র ছায়ার কথা বুঝতে পারি, কারণ ছায়া আমার সম্পূর্ণ ভাষাটি তার মধ্যে কপি করে নিয়েছে এবং তারা বলেছে তারা নাকি এরকম ক্ষমতার অধিকার রাখে। তারপর আমি এবং ছায়া এবং সেই মেয়েটি ওইখান থেকে অদৃশ্য হয়ে অন্য একটা জায়গায় চলে আসলাম। তারপর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা ছিল একটা মহলের মতো জায়গা। সেই মহলটা ছিল প্রায় 6 তলার মতো সমান উঁচু, কিন্তু নিচে কোনো কিছু নেই এবং নিচে জানালা দিয়ে বাইরে তাকালে সেই দূরের সেই গাছটি দেখা যাচ্ছে, বিশাল আকৃতির গাছ, যে গাছের উপর এতক্ষণ আমরা বসে গল্প করছিলাম। এবং ওইখান থেকে নিচে এক ধরনের ফোয়ারা দেখা যাচ্ছে। ওই ফোয়ারা আমি আমাদের উপজেলায় দেখেছি, খুব সুন্দর ফোয়ারা। সেই ফোয়ারাটা এখানে, কিন্তু সেটা এক প্রকার গাছের ছোট গুড়ির ভিতর দিয়ে বের হচ্ছে আর কি। সেই গাছটার ভিতর দিয়ে এই ফোয়ারাটা কীভাবে সেট করেছে সেটাই আমার বুঝতে পারছিলাম না আর কি। সব মিলিয়ে চারিদিকটা এত অদ্ভুত লাগছিল। ছায়া তখন বলল, তুমি এখানে একটু থাকো, হ্যাঁ, এটা হচ্ছে আমার বেডরুম, যেখানে আমি থাকি সেই জায়গাটা, তুমি এখানে থাকো, আমি কিছুক্ষণ বাদে আসছি, আমি ওর সঙ্গে একটু গল্প করে আসি, হ্যাঁ, ওর সঙ্গে কিছু কথা আছে। তারপর ও তার সেই বান্ধবীটাকে নিয়ে ওইখান থেকে চলে গেল। ছায়া বলেছিল এখানকার সব মেয়েরা নাকি দেখতে সুন্দর, কিন্তু ছায়ার যে বান্ধবী সে দেখতে কিন্তু মোটেই সুন্দর না। আমার কাছে তাকে একদমই ভালো লাগেনি, কেমন যেন একটু অদ্ভুত আচরণ করলো এবং সেই সাথে ওকে নিয়ে চলে গেল। আমি চারিদিকটা এদিক ওদিক করে দেখতে লাগলাম। চারিদিকের সৌন্দর্য খুবই সুন্দর, সেটা তো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি দেখতে পেলাম। এত চমৎকার জায়গা এবং দূর দূরান্তে পশুর মতো বড় বড় জন্তুরা গেট পাহারা দিচ্ছে, সেইগুলো দেখা যাচ্ছে। একটা জন্তু দূর থেকে আমার দিকে তাকানোর পরে হঠাৎ করে সে আমার দিকে তেড়ে আসতে লাগলো এবং সে উড়াল দিয়ে আমার দিকে আসতে লাগলো। তারপর আমি গেটটা থাম করে বন্ধ করে দিলাম। সে ওই গেটের বাইরে থেকেই দেখতে লাগলো, মানে সে যে জানালাটা ছিল সেই জানালাটা। সে তো আর চাইলেই রাজকুমারীর ঘরের ভিতর ঢুকতে পারে না বা এই মেয়েটির ঘরের ভিতর ঢুকতে পারবে না, কারণ এই জায়গাতে সে তার কোনো অনুমতি নেই। সে সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে গেল। আমি অনেকটা ভয়ে সেটার পাশে লুকিয়েছিলাম, কারণ আমাকে যদি দেখে ফেলতো। পরে ভাবলাম যে দেখে ফেললে সমস্যা কি, তারপর আবার ভাবলাম সমস্যা তো আছেই, এরা নাকি মানুষ পছন্দ করে না, এই জন্যই হয়তো আমাকে দেখে এরকমভাবে তেড়ে এসেছে। তারপর ও আবার জায়গায় চলে গেল যেখানে দাঁড়িয়েছিল, সম্ভবত ও ভুল দেখেছে, এই জন্যই হয়তো চলে গিয়েছে। আমি যেখানে বসেছিলাম সেই জায়গাটা ছিল একটা ছোট্ট টুলের মতো জায়গা এবং তার পেছনে একটা আয়নার মতো শোকেস ছিল, যেখানে মানে ড্রেসিং টেবিল জাতীয় কিছু, সেখানে বেশ কিছু জিনিসপাতি রাখা। আমি যে জিনিসগুলোর উপর বসেছি সেই জিনিসগুলো ঠিক সেরকমভাবে ওলটপালট হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে সেই জিনিসগুলো সুন্দর মতো বসিয়ে দিতে লাগলাম। এখানে যে সুন্দর মেকআপের জিনিসপত্র ছিল বা রূপচর্চার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমাদের ওইখানকার স্বাভাবিক স্নো পাউডার ওইগুলোর মতো না, এক ধরনের বাটিতে করে এক আয়ুর্বেদিক ওষুধের মতো কিছু একটা রাখা।
যেগুলো হয়তো এরা রূপচর্চার জন্য ব্যবহার করে। সবগুলো জিনিস থেকে সত্যি আমি অবাক হয়ে গেলাম এবং বিশাল আকৃতির যে আয়নাটা আমার পেছনে ছিল সেই আয়নাটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। আয়নায় আমাকে দেখে একদম রাজপুত্রের মতো লাগছিল। আমি আয়নায় নিজেকে বেশ খানিকক্ষণ দেখলাম, তারপর খেয়াল করলাম এই বাড়ির কারুকার্য দেখে। চমৎকার কারুকার্য, বিশাল আকৃতির এক রুমের ভেতরে মোজাইক জাতীয় কোনো কিছু, এক ধরনের পাথর বসানো। সেই পাথরগুলো এত আধুনিক যে যে কেউ দেখে চমকে যাবে। এরকম পাথর এবং অদ্ভুত জাতীয় জিনিস আমি দেখেছি আমাদের শহরগুলোতে, এবং সেখানে এরকম অনেক ধরনের বিল্ডিং আছে, কিন্তু এই বিল্ডিংটা সেই সব বিল্ডিং থেকে একটু ভিন্ন এবং অন্য রকমের। ও কোথায় গেল সেটা আমি ভাবতে লাগলাম, কোথায় গিয়েছে আমি বসে বসে সেটাই ভাবছিলাম, কখন আসবে। কিন্তু কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এই জায়গাটা এত সুন্দর। খানিকক্ষণ বাদে ওর বিছানার উপর বসতে গেলাম। বিছানাটা এত নরম যে আমি বসার সঙ্গে সঙ্গেই সেই ফোমের ভেতরে ঢুকে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। এটা আবার কেমন জায়গা? এটা করতেই যখন উপরে উঠে বসলাম তখনই দরজাটা নড়ে উঠলো, একটু অদ্ভুতভাবে দরজা খুললো। আমি ভয় পেয়ে তারপর দেখলাম কি যে সামনে ছায়া দাঁড়িয়ে আছে। আমি বুকে থুথু নিলাম, বললাম কি যে এরকমভাবে আসলে আমি ভয় পাই না। তখন সাথে সেই ছায়ার বান্ধবীটা ছিল। আমি বললাম, কোথায় গিয়েছিলে তুমি? ছায়া তখন বলল, এই তো একটু ওই পাশে গিয়েছিলাম। কেন, তুমি কি ভয় পাচ্ছিলে? আমি তখন বললাম, ভয় পাচ্ছিলাম না বটে, ওইখান থেকে একজন অদ্ভুত দেখতে লোক এবং খুবই বিশ্রী দেখতে লোক আমার দিকে এগিয়ে এসেছিল এবং আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তখন ও বলল কি যে ওরা হয়তো দ্বাররক্ষী, ওরা হয়তো তোমাকে দেখেছে, যার কারণে সেফটির জন্য। সমস্যা নেই, তুমি ভয় পেও না, ওরা আমার রুমের ভিতরে আসবে না কখনো, সেহেতু তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। তারপর আমি ওখানে বসে পড়লাম। ওই মেয়েটি কেন যেন আমার দিকে বারবার অন্যভাবে তাকাচ্ছিল, মানে আর চোখে, কিন্তু আগের মতো সেরকম ভয়ানক দৃষ্টিতে না। একটু হাসছিল আমার দিকে তাকিয়ে, আর ওরা কি জন্য বলাবলি করছিল। ওদের ভাষা তো আমি বুঝি না, তবে আমার ভাষায় যখন মেয়েটি কথা বলে তখন আমি বুঝতে পারি সবকিছু। ওরা কথা বলাবলি করছিল। তারপর মেয়েটি বারবার আমার কাছে ঘেঁষার চেষ্টা করছিল। সম্ভবত আমাকে দেখে ওর বিরক্ত লাগছে, এটাই আমি ভাবছি, কিন্তু বিরক্ত নাকি ভালো লাগছে সেটা তো আমি বলতে পারবো না। বেশ খানিকক্ষণ সেখানে বসে থাকার পর দুজন দাসী, যারা কিনা ওর বান্ধবীদের থেকেও দেখতে সুন্দরী ছিল, কিন্তু তারা সামনে নাকাব পরে এবং সেই নাকাবগুলো এক ধরনের জর্জেটের কাপড়ের। সেই কাপড়গুলো দেখতে অদ্ভুত রকমের, একদম আলো জ্বলার মতো অবস্থা। সেই রকম দুজন দাসী এসে আমাদেরকে খাবার দিয়ে গেল। যে প্লেটে করে খাবার দিয়ে গিয়েছিল সেগুলো এক ধরনের পাথরের বাটি এবং বিশাল আকৃতির বাটি। বিশাল আকৃতির বাটির মধ্যে বিভিন্ন ধরনের মাংস দিয়ে গেল। আমাকে বললো, এগুলো খাও তুমি, এগুলো তোমার জন্য। নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে, তাই না? পানিতে ঝাপাঝাপি করে এদিক ওদিকে ঘোরাঘুরি করে ক্ষুধা লাগবারই কথা। ততক্ষণে বাইরে সন্ধ্যা নেমে এসেছে এবং ও আমাকে বলল যে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওর বাসায় যাবো। হ্যাঁ, আজকে ওর বাসায় গিয়ে আমরা গল্প করব এবং তোমাদের ওইখানকার গল্প শুনবো। ও নাকি তোমাদের ওইখানকার গল্প শোনার জন্য একদম উদ্বুদ্ধ হয়ে আছে। এতক্ষণ তো আমাকে সেটাই বলল। তখন ওর মানে ওই মেয়েটি, ওর বান্ধবীটি ছায়ার গায়ে চিমটি কাটলো। সম্ভবত ওর ভাষা বুঝতে পারছে নাকি জানি না, তবে ইশারা দিয়ে বলছিল, এই জন্যই হয়তো বুঝে গিয়েছে যে ওর কি বলেছে ওর সম্পর্কে। তখন আমি বুঝতে পারিনি যে মেয়েটা কি চাচ্ছে এবং তাদের বাসায় কেন নিয়ে যেতে চাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তখন ছায়া আবার বলল, ওদের বাসার পাশে খুব সুন্দর একটা জায়গা আছে, আমরা সেখানে যাব, ঠিক আছে? আর যেহেতু আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আমার সঙ্গে তুমি আছো, সে তো আপা তোমাকে কিছু বলবে না বা আমাকে কিছু বলবে না যে আমি যাইনি কেন, ঠিক আছে? আমি এই কথা বলার পর তখন ছায়া বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এগুলো খেয়ে নাও, হ্যাঁ, আমি আসছি। তারপরে আমি বললাম, তুমি খাবা না, তোমরা খাবা না? তখন বললো, আমরা তো এগুলো খাই না, আমি তোমার জন্যই এই খাবারগুলো ম্যানেজ করতে গিয়েছিলাম, ম্যানেজ করতে গিয়ে দেরি হয়ে গেল, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। তারপর আমি একটা মাংসের পিস নিয়ে কামড় দিতেই একটা অন্যরকম স্বাদ অনুভব করলাম, তবে খাবারটা খুবই চমৎকার ছিল। আমি ছায়াকে বললাম, তুমিও খাও। ও তখন বললো, আমি এই জাতীয় খাবার খাই না, এইগুলো শুধুমাত্র তোমার জন্য নিয়ে এসেছি। আমি কোথা থেকে নিয়ে এসেছি সেটা কিন্তু জিজ্ঞেস করো না, তোমরা মানুষরা এগুলো খাও, সেটা আমি আমাদের এখানকার একজন কয়েদির কাছ থেকে জানতে পেরেছি। সেও একজন মানুষ, সে এখানে অনেক বছর ধরে আসামি হিসেবে রয়েছে। আমি সেখানে গিয়েছিলাম এবং আমি তারপর একটা জায়গা থেকে তোমার জন্য খাবারগুলো ম্যানেজ করেছি, তুমি খাও। আর কি কি খেতে পছন্দ করো আমাদেরকে কিন্তু জানাতে পারো। আমি তখন বললাম, এইগুলো কিসের মাংস? ও তখন জানালো, এগুলো হচ্ছে হরিণের মাংস, আমাদের এখানকার টাটকা হরিণ। একটু আগেই হরিণটাকে মেরে তোমার জন্য রান্না করা হয়েছে এবং ওই পাচক দিয়ে রান্না করা হয়েছে। ওনাকে বেশ কিছুক্ষণের জন্য জেলখানা থেকে বের করে আনা হয়েছিল এবং কিভাবে রান্না করতে হয় সেগুলো পাচকের কাছে বলার পর পাচক তো রেগে মেগে ফায়ার, বললো কিছু এরকম জিনিস আমাদের এখানে রান্না হয় না, অনেক কষ্ট করে রান্না করতে হয়েছে তোমার জন্য, তুমি খাও। হ্যাঁ। তারপর আমি খেতে লাগলাম।
আসলে খুব সুন্দর রান্না হয়েছে। জিনেদের হাতে এই প্রথম কোনো জিনিস হয়তো এত টেস্টি লাগলো আমার কাছে। এর আগেও ওই আপার কাছ থেকে আমি শুনেছি যে আমাদের খাবার এবং জিনেদের খাবার নাকি ভিন্ন হয় এবং ওরা একটু ডিফারেন্ট খাবার খায়। সম্ভবত ওনারাও হয়তো আমার জন্য এই খাবারগুলো কোনোভাবে জোগাড় করেছে কোনো উপায়ে। আমি খেতে লাগলাম। খেতে খেতে যে সবগুলো জিনিস কখন খেয়ে ফেললাম আমি বলতে পারবো না। গোটা একটা আস্ত হরিণ আমাকে দিয়েছিল, তবে গোটা আস্ত হরিণ খাইনি, বেশ কিছু অংশই আমি খেয়ে ফেলেছি। এত চমৎকার লাগলো যে বলে বোঝানো সম্ভব না। হরিণের মাংস তো এর আগে কখনো খাইনি আমি, তবে খুব চমৎকার লেগেছে। সম্ভবত এখানকার কোনো জঙ্গলের হরিণ হবে, তবে এরকমভাবে ওদেরকে রেখে আমি খাচ্ছি এই জন্য আমার একটু অন্যরকম লাগছিল। ওরা তখন ওই পাশে কি নিয়ে একটা গল্প করছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে দুজন লোক আসলো আবার। তারাও সেই দাসীর মতো, কিন্তু আগের সেই দুজন দাসীর মতো নয়। তারা সেই খাবারগুলো সেখান থেকে নিয়ে গেল। আমি এত পরিমাণ খেয়ে ফেলেছিলাম যে একদম গলায় উঠে যাওয়ার মতো উপায়। তারা মিষ্টিও দিয়েছিল, সেই মিষ্টিগুলো আবার তারা খায়। আমি তখন বললাম, আচ্ছা তুমি না সেদিনকে আপার রুম থেকে মিষ্টি খেলে, যে মিষ্টিগুলো আমি খেয়েছিলাম, তাহলে তোমার তো মিষ্টি খেতে সমস্যা নেই। ওরা তখন বললো না না সমস্যা নেই। তারপর একটা একটা করে মিষ্টি আমার জন্য ওরা নিজে থেকে নিয়ে খেতে শুরু করলো। মিষ্টিগুলো ছিল দুর্দান্ত, মানে এখানকার যত খাবার ছিল সবগুলো খাবার আমার কাছে এত পরিমাণ চমৎকার লাগতো। তারপর আমি বললাম, আচ্ছা তোমাদের এখানে কয়েদখানাও আছে যেখানে মানুষেরও বন্দি থাকে, কিন্তু কেন বলো তো? মানে ওরা তো কি অপরাধ করেছে যার জন্য ওদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে? তখন ছায়া বলল কি যে সেসব বিষয়ে আমি বলতে পারবো না, সম্ভবত কোনো অপরাধ করেছে এই জন্যই হয়তো এনে রাখা হয়েছে। যেমন ধরো তুমি একটা উপকার করেছো জিনেদের, তোমাকে নিয়ে এসে আমরা ভালো ভালো খাবার খাওয়াচ্ছি, তারপর সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু হয়তো এমন হতে পারে যে ওই জিনটাই ওই মানুষটাই তোমার ওই বন্ধুর মতো যে কিনা আমার ভাগ্নিকে পেয়ে তাকে মেরে ফেললো অথবা তাকে জবা করে খেয়ে ফেললো। তো তাকে কি আমরা ছেড়ে দিব নাকি? তাকে তো আমরা এনে বন্দি করব সারা জীবন। অনেক মানুষ আছে যারা কিনা এখানে সারা জীবন এরকম বন্দি আছে। আসলে মানুষদেরকে আমার বাবা খারাপ বলে কিসের জন্য জানো? আমার বাবা খারাপ বলে এই জন্যই যে মানুষেরা ভালো হয় না, তারা প্রাণীদেরকে হত্যা করে। অথচ আমরা জেনেরা প্রাণীদের রূপ ধরেই চলাচল করতে কিন্তু পছন্দ করি। সেটা কিন্তু তুমি বুঝতে পেরেছিলে, কারণ তুমি প্রাণীকে ভালোবাসো এবং প্রাণীদের প্রতি অন্যরকম একটা মায়া তোমার কাজ করে। এই জন্যই তুমি ভালো মানুষ, কিন্তু সবাই তার ভালো হয় না, এই জন্যই তাদেরকে এখানে হয়তো ধরে আনা হয়েছে। তখন আমি বললাম, আচ্ছা যে লোকটিকে এখানে ধরে আনা হয়েছে ওনার বয়স কত হবে আনুমানিক? ছায়া বলল, তা বলতে পারবো না, তাকে মুখে সারা দাড়ি হয়েছে, বয়স বেশ খানিকটা হবে। উনি প্রায় 40-50 বছর ধরে এখানে আছে। আমি বললাম আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, আমি জানতে চাই যে ওনাকে কেন এখানে আনা হয়েছিল। তারপর ছায়া জানালো, এখন তো যাওয়া সম্ভব না, কারণ সন্ধ্যার পরে ওইখানে যাওয়া নিষেধ, আর আমি তো সন্ধ্যা সকাল নেই, আমি তো যাই সেখানে গোপনে। তবে আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, তবে সেখানে যাওয়ার জন্য তুমি এরকম পাগল হয়েছে কিসের জন্য? আরও কত সুন্দর জায়গা আছে। আমি তখন বললাম যে সত্য মিথ্যা তো আমাকে যাচাই করতে হবে, আমাকে দেখতে হবে যে উনি কোন কাজের জন্য এখানে আসলে বন্দী হয়েছিল। ছায়া বলল, ওইখানে আরও অনেক মানুষ আছে, কজনের কথা তুমি শুনবে? আর শুনলেও সেই সুপারিশ নিয়ে আমার কাছে যাবেই বাকি। আমি বললাম দরকার হলে আমি যাব, আমি তাদের স্টোরি শুনতে চাই যে তারা কেন এখানে বন্দী হয়েছে বা কেন এখানে নিয়ে আসা হয়েছিল, কোন শাস্তি, সব মিলিয়ে তো আমাকে জানতে হবে। মানে এক প্রকার এক্সাইটমেন্ট বলতে পারো। ছায়া বললো, আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে নিয়ে যাব, তবে সেটা এখন না, আগে আমরা ওর বাসা থেকে ঘুরে আসি, তখন হ্যাঁ একটু পরে আমরা যাব। তুমি এখানে একটু থাকো, আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসি, বাবাকে বলে আসি, না হলে উনি আবার চিন্তা করবেন। তারপর ছায়া রুম থেকে বেরিয়ে গেল। আমার একটা সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছিল, অনেকটা খেয়ে ফেলেছি বলে একদম খাওয়ার গলা পর্যন্ত উঠে এসেছে। আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে লাগলাম। আমি খেয়াল করলাম যে গাছটার উপর আমি খানিকক্ষণ আগে বসেছিলাম, মানে বিকেলের দিকে, সেই গাছটা এত সুন্দর করে জ্বলজ্বল করছিল, দূর থেকে যেন আগুনের শিখার মতো এক ধরনের অদ্ভুত অদ্ভুত বাতি জ্বলছিল, একবার লাল, একবার নীল, একবার সবুজ, সব মিলিয়ে আমার কাছে এত চমৎকার লাগছিল যে বলে বোঝানো সম্ভব নয়। এগুলো দেখতে দেখতেই ছায়া এবং তার বান্ধবী রুমের ভিতরে প্রবেশ করলো। আমি এবং ছায়া দুজনে একসঙ্গে উঠছি এবং তার বান্ধবী তার পাশ দিয়ে আমাদের সঙ্গে উঠছে। তবে ছায়ার আমাকে নেওয়ার জন্য তার বান্ধবী বেশ ফোর্স করেছিল তার ছায়াকে, তবে সে কেন আমাকে নিতে চাইছিল আমি বুঝতে পারছিলাম না। আমরা যখন সেই গাছটার উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আমি খেয়াল করলাম সেই গাছের মধ্যে নানান ধরনের বাতি জ্বলছিল। আমি বললাম, এই গাছে কি ইলেকট্রিসিটি আছে নাকি? ও তখন বলল কি যে ইলেকট্রিসিটি কি, সেটা আবার কি জিনিস? আমি বললাম, আমাদের এখানে বিদ্যুৎ আছে, সেই বিদ্যুৎ দিয়ে বাতি জ্বলে, নানান ধরনের ইলেকট্রনিক্স জিনিস আমরা চালাই, এটাকে ইলেকট্রিসিটি বলে, তবে তোমাদের এখানে সেটা নেই। ও তখন জানালো, না আমাদের এখানে নেই, আমাদের এখানে শুধুমাত্র আগুন দিয়ে কার্যক্রম চালানো হয়, আর এই যে আমাদের প্রকৃতিগুলো এরকম নানান ধরনের আলো জ্বলে,
প্রকৃতির সাথে আমরা বেশ সুন্দরভাবে মিশে আছি। এখানকার প্রকৃতি, আমাদের জিনের জগৎ, সবকিছু এরকম খুব প্রকৃতিময়, এবং আমরা এই প্রকৃতির সঙ্গে বসবাস করি। এই জন্য কিনা জানি না, তবে আমরা বহু বছর বাঁচি। এটা আল্লাহ তাআলার তরফ থেকে কিনা জানি না, তবে অনেক আগে থেকেই আমাদের সেই জন্মের সূচনা লগ্ন থেকেই আমরা এগুলো করে থাকি। তো তখন ও আমার এসব জিনিস নিয়ে কিউরিওসিটি হলো, বলো কি যে সত্যি তোমাদের এখানে এরকম জিনিস দেখা যায়? আমি তাহলে দেখতে চাই, আমি একদিন তোমার সঙ্গে যাবো বলেছি। তো তবে আজকে তুমি ইলেকট্রিসিটি সম্পর্কে আমাকে বলবে যে জিনিসটা কি। বেশ খানিকক্ষণ উঠতে উঠতে আমরা একটা প্রাসাদের মতো জায়গায় চলে আসলাম। বিশাল বড় একটা বিল্ডিং এর মতো জায়গা, পুরোটা জঙ্গলের ভিতরে এই একটা বিল্ডিংয়ে। এরপরে ছোট্ট একটি জঙ্গল পার হয়ে আরো 3-4টা বিল্ডিং রয়েছে। ও তখন বলল এটা হচ্ছে আমার বান্ধবীদের এলাকা এবং ওরা এখানে থাকে, ওরা এখানকার বেশ প্রভাবশালী, ওর সঙ্গে আমার মাঝে মধ্যে এখানে দেখা হয়। এবং ওর এই জায়গাটা কেন ভালো লাগে জানো? যেমন ধরো আমাদের বিল্ডিংটা আমার বাবার বিল্ডিংয়ের সাথে অ্যাটাচড, ওইখানে অনেক অনেক ইয়ে আছে, রক্ষী আছে, ওরা আমাদের রুম দেখতে পায়। সব মিলে আমার বাবা অনেক সিকিউরিটি দিয়ে রেখেছে তো আমাকে। এই জন্যই মূলত হচ্ছে গিয়ে আমার নিজের রুমে আড্ডা দিতে ভালো লাগে না, আমার বান্ধবীদেরকে নিয়ে আমি সেখানে দিই না, যার কারণে এখানে চলে আসি। এখানে খুবই নিরাপদ। যেমন ধরো ওর বাউন্ডারি 4-5টা অনেক দূরে এবং রক্ষীরা অনেক দূরে দূরে, বিল্ডিংয়ের আশেপাশে নেই, এবং চারিদিকটা খুব পরিবেশময় না, খুব সুন্দর না, আমার বিল্ডিংয়ের মতো না। তবে আমার বিল্ডিং যে খারাপ না এমন না, ওইটা আমার খুব ভালো লাগে। তারপর সেইখানকার ছাদের উপর নামলাম। ছাদের 4-5টা দেখতে তো সুন্দর ছিল, অনেক অদ্ভুত ধরনের পোকা চারিদিকে উঠছিল এবং নানান ধরনের বাতি তারা সৃষ্টি করছিল আর কি। যেমন ধরুন আমাদের পৃথিবীতে মানুষের জগতে জোনাকি পোকা যাচ্ছে যখন জলে, তখন দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু কেমন হয় যদি ওরকমই বিভিন্ন রঙের জোনাকি পোকার মতো আলো চারিদিক থেকে উঠতে থাকে? জিনিসগুলো দেখতে সুন্দর না? আমার কাছেও সেই ঠিক তেমনই লাগছিল এবং এত চমৎকার লাগছিল যে আমি সেই জিনিসগুলোর কাছে যেতে চাচ্ছিলাম। কিন্তু সেগুলো তো এক ধরনের পোকা, রাত্রেবেলা ওড়ে, এমনকি গাছের বিভিন্ন পল্লবও রাত্রেবেলা জ্বলে ওঠে, এত চমৎকার। দূরে একটা বিশাল গম্বুজাকৃতির ফুল দেখা যাচ্ছিল, সেই ফুলটাও জ্বলজ্বল করছিল। সব মিলিয়ে আমার কাছে অদ্ভুত সুন্দর লাগছিল। আমি ভিতরে যেতে চাচ্ছিলাম না। ছায়া তখন বলল, চলো না, এগুলো আরো অনেক দেখতে পাবে, এগুলো আমাদের এখানে খুব কমন বিষয়, আমি এগুলো অনেক আগে থেকেই দেখছি, ছোটবেলা থেকে। তারপর আমরা ভেতরে গেলাম। বিশাল এক হলরুমের মতো জায়গায় নানান ধরনের বসার জিনিস আছে এবং ওর রুমটাও খারাপ যে এমন না, তবে ছায়ার রুম থেকে একটু অন্যরকম। সব পরিদের রুম একরকম হবে তা তো না, তবে ওরা এখানে এমনভাবে বিল্ডিংগুলো তৈরি করেছে যে ওদের কারুকার্য দেখলে সত্যি অবাক হওয়ার মতো বিষয়। সম্ভবত পাথরের গা কেটে ভেতরে সুন্দরভাবে বিল্ডিং তৈরি করেছে এবং ভিতরে এমন এমন সুন্দর সুন্দর বাতি লাগানো যেগুলো একদম প্রাকৃতিক এবং প্রকৃতির গা ঘেঁষ দিয়ে এরকম সুন্দর ঝর্ণা বয়ে যায়, খুব সুন্দর লাগে। একটু নিরিবিলি তাকালেই ঝর্ণাগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। তারপর আমরা 3জনে গোল হয়ে খাটের উপর বসলাম। ওরা যে খাটের উপর বসে, ওরা আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, তার আগে সেই মেয়েটি আমার ভাষা সম্পর্কে জানতে চাইল। তারপর ছায়া দেখিয়ে দিল যে ওর ভাষা এরকমভাবে নিতে হয়। তারপর ওই মেয়েটিও আমার মাথায় হাত রাখলো এবং বেশ কিছুক্ষণ ওদের সফলতার পরে ভাষা ওর মধ্যে ট্রান্সফার হয়ে গেল। তারপর ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, তোমাদের এখানে কি ইলেকট্রিসিটি কি জিনিস? ও যে আমাকে বললো এবং তোমাদের এখানে সম্পর্কে আমি জানতে চাই। ও আমার একদম কাছাকাছি ঘেঁষে বসার চেষ্টা করছিল। ছায়া আবার সেই জিনিসটা লক্ষ্য করেছে এবং ও আমার হাত ধরতে চাইছিল। কেন ধরতে চাইছিল সেটা আমি জানি না, সম্ভবত আমাকে পছন্দ করেছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না, তবে আমার কাছাকাছি ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করছিল। ছায়া এটা বুঝতে পেরে ও বলল কি যে তুমি এই পাশে এসে বসো। ও নিজে কাছে টেনে ওর কাছে নিয়ে বসালো। তারপর বললো, আচ্ছা বলো। আমি তখন বললাম, আমাদের ওইখানে বিদ্যুৎ তৈরি হয় এরকম ভাবে এবং এরকম খাম্বার মাধ্যমে বিভিন্ন বাড়িতে বাড়িতে সার্ভিস দেয়, আমাদের বাড়িতেও আছে এবং সেটার মাধ্যমেই বিদ্যুৎ চলে আর কি। বৈদ্যুতিক বাল্ব আছে, ফ্যান আছে, টিভি আছে, এই ধরনের জিনিসগুলো। মানে একটা একটা করে জিজ্ঞেস করছিল। আমি বললাম, আচ্ছা, এরকম কিছু জিজ্ঞেস না করে কেমন হয় যদি তুমি আমাদের এখানে যাও, একদিন গিয়ে ঘুরে দেখে আসলা? তখন ছায়া বলল কি যে তাহলে আজকেই চলো, আজকেই যাই। আমি বললাম, একদমই না, এখন একদমই যাওয়া যাবে না, তুমি তোমার বাবার কাছ থেকে পারমিশন নিবে তারপরে, আর সেটা যদি না হয় তোমার বাবা আবার আমাকে 14 শিখের পেছনে ঘরে রাখবে, যেমনটা ওই মানুষগুলোকে রেখেছে, বুঝতে পেরেছ? তারপর ও বলল কি যে আচ্ছা ঠিক আছে, এখন যাওয়া উচিত হবে না, আমি দেখি দুলাবার কাছ থেকে পারমিশন নিয়ে যাব, বাবার কাছে বললে বাবা জীবনেও যেতে দেবে না, সেটা কি তুমি জানো? তারপর আমি বললাম, সেটা বুঝতে পারছি, তোমার বাবা যেহেতু মানুষজন পছন্দ করে না, তবে আমার কথা বলে দেখতে পারো, তোমার বাবা নিশ্চয়ই এই কথা জানে যে তার নাতির জীবন বাঁচিয়েছে একজন মানুষ। ও তখন বলল, না, বাবা এই বিষয় সম্পর্কে জানে না,
তবে আমি তাকে জানাবো বলে ভেবেছি। বাবা সারাদিন এইসব জিন ভূত এইসব নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকেন, ওনার জিনেদের সালিশ নিয়েই হচ্ছে সারাদিন ওনার কাটে। সে তো ওইসব বিষয় নিয়ে চিন্তা করেন না। আমি দেখি বলবো। তবে আপনি, আমি তখন বললাম ঠিক আছে ঠিক আছে। বেশ খানিকক্ষণ গল্প করলাম। ছায়ার সঙ্গে গল্প করতে করতে কখন যে আমার ঘুম এসে গেল, আমি ছায়ার কোলের উপরেই ঘুমিয়ে পড়লাম। মানে পাশে শুয়েছিলাম বালিশের উপর। আমি বললাম আমার ঘুম পাচ্ছে। ওরা তো আবার রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা ওদের কাজ, মানে রাতেই জেগে থাকে বেশিরভাগ সময়। তো তখন আমি যখন ঘুমিয়ে পড়লাম এবং খানিকক্ষণ বাদে ছায়া নিজে থেকেই আমার মাথাটা ওর কোলের উপর নিল, কারণ আমি শুয়েছিলাম হচ্ছে একটা নিচু সারফেসে। ও এটা করার সময় আমি দেখিনি, কিন্তু আমার যখন ঘুম ভাঙলো আমি দেখলাম ও ওর কোলের উপর মাথা রেখে আমার চুলগুলো টেনে দিচ্ছে এবং বলছে যে তোমার চুলগুলো অনেক সুন্দর। তখনই আমার বেশ খানিকটা লজ্জা লাগলো। খানিকক্ষণ পরে আমি ঘুম থেকে উঠলাম। ওরা গল্প করছিল, তবে কি গল্প করছিল সেটা বলতে পারবো না। বেশ খানিকক্ষণ পর ওঠার পরে আমি বললাম, আরে ছি, এরকম করে কোলের উপর নিয়ে রেখেছো কেন? আমি ওইখানে গিয়ে শুয়ে পড়ি। ওইখানে আরেকটা জায়গা ছিল। তখন ও বললো কি যে ভালো লাগছে, তবে তুমি আরাম করে ঘুমাতে ছিল, ওইখানে যাও, ঠিক আছে? তারপর আমি ওইখান থেকে চলে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো একদম অন্যরকম ডাকে। চারিদিকটা কেমন যেন অদ্ভুত অদ্ভুত সব পশু পাখিদের ডাকাডাকি করছিল। এত ভোরবেলা এখানে ওঠা হয়নি। এর আগের দিন যতবারই উঠেছি একটু বেলা করে উঠেছি এবং এত ভোরবেলা ঘুম ভেঙে যাবে ভাবতে পারিনি। আমি যখন উঠেছি তখন খেয়াল করলাম যে ছায়ার যে বান্ধবীটা ছিল সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দূর থেকে এবং আমাকেই দেখছে। আমি তখন উঠে বসে পড়লাম। আমার কাপড় চোপড় ঠিক ছিল না। আমি বললাম কি দেখছেন? ও তখন বলল যে আপনাকে দেখছি, আপনি দেখতে খুব ভালো এবং মানুষের এরকম হয় জানতাম না। মানুষদের সম্পর্কে আমি যতবারই মিশেছি তারা খারাপ হয় সেটাই শুনেছি এবং আমার আব্বার সঙ্গে একদিন ভ্রমণকালীন সময়ে মানুষদের বর্বরতার এবং খারাপ জিনিস দেখেছি। সেই তান্ত্রিক আমাদেরকে উপর থেকে ডাকছিল এবং নিচে যাওয়ার জন্য এক ধরনের মন্ত্রতন্ত্র করছিল। সেই থেকেই মানুষের প্রতি আমার এক ধরনের খারাপ প্রতিক্রিয়া হয়েছে। তবে আপনাকে দেখে আমার সেমন মনে হচ্ছে না, আপনি খুবই ভালো, আপনার পাশে কি আমি বসতে পারি? তারপর এই কথা বলেই আমার পাশে এসে বসে পড়লো। বসে আমার হাঁটুতে হাত দিল, বলল কি যে আপনি খুব ভালো, তাই না? তখন সেখানে মায়া চলে আসলো, এসে বলল কি যে এই তুই কি করছিস, এদিকে আয়। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই, হ্যাঁ, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? তারপর আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল। আসলে এখানে ওয়াশরুম বলতে প্রকৃতির মধ্যেই এরা কাজ সারে, প্রকৃতির মধ্যেও এত চমৎকার, সেই সম্পর্কে আর না যাই। তারপর সেখানে বেশ কিছুক্ষণ সবকিছু করার পরে সকালবেলা নাস্তাটা খেয়ে নিলাম। ওরা যে খাবার খেলো সেই খাবারগুলো তো আমি খেতে পারবো না, দেখতে একদম অন্যরকম লাগছিল এবং বেশ বড় বড় হাড়ের টুকরো ছিল সেখানে, সেগুলো কীভাবে চিবিয়ে খাচ্ছিল আমি জানি না। তবে আমার জন্য বেশ কিছু ভালো খাবার নিয়ে এসেছে, ফলমূল, এই জাতীয় খাবারগুলো, সেগুলো আমি খেতে লাগলাম। এখন কোথায় যাব সেগুলোই নিয়ে ওদের মধ্যে কথোপকথন হচ্ছিল। প্রিয় দর্শক, এই গল্পের পরবর্তী এপিসোডে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী এপিসোড সম্ভবত আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আসলে গল্পটি কোন দিকে যাচ্ছে আমি নিজেও জানি না, তবে খুব শীঘ্রই গল্পের এন্ডিং আপনারা জানতে পারবেন। তবে গল্পটি দ্বিতীয় পর্ব যেহেতু চলে এসেছে, গল্পটি শেষ করতে ইচ্ছে হচ্ছে না। গল্পটি কতটুকু আগাবে এবং এর পরবর্তী পার্টগুলো কতটুকু সুন্দর হবে সেগুলো অবশ্যই আপনাদের উপর নির্ভর করছে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান যে পরবর্তী পার্ট আপনারা চান কিনা, বা এর পরবর্তী পার্ট বা গল্প কতটুকু বড় হবে সেটা সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। বরাবর মধ্যে কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং গল্প লেখক হিসেবে আমি নিজেও গল্প লেখক এবং গল্পটা আমি লিখেছি। তো আশা করি এই গল্পটি আপনার কাছে ভালো লাগবে এবং গল্পের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। পরবর্তী এপিসোডের জন্য আমন্ত্রণ রইল। আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।